नमस्कार डियर ভিউয়ার্স, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, যে কোনো পরীক্ষার জন্যই আমাদেরকে যেটা করতে হয়, সেই পরীক্ষার যে বিগত বছরের প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো নিয়ে আমাদেরকে বিশেষ করে পড়াশোনা করতে হয়। কারণ কি, সেই পরীক্ষাটার যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডকে জানার জন্য আমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু করতে হয়। এবং এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বিশেষ করে এসএসসির পরীক্ষার ক্ষেত্রে, সেটা এমটিএস হোক, সিজিএল, সিএইচএসএল বা সিপিও, ফেজ 11, ফেজ 12, যে পরীক্ষায় হোক, জিডি, ঠিক আছে। তো সেই পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো, সেগুলো পাওয়াটা অনেক সময় কী হয়, মুশকিল হয়ে যায়। কারণ কি, নানা রকম যে দিনে নানা রকম সেশনের মধ্যে পরীক্ষাগুলো হয়। তো একটা দিনে তো 3টে সেশনে পরীক্ষা হয়, সকালে, দুপুরে, সন্ধ্যায়। তো এরমভাবে নানান প্রশ্ন থাকে, ঠিক আছে। তো একসাথে কালেক্ট করে পাওয়া যায় না। তার জন্য ঠিক করেছি তোমাদেরকে যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো আছে, বিশেষ করে জিকে জিএসের জন্য এসএসসি ওয়ারিয়ার্স নামে এই যে সিরিজটা চালু হয়েছে, আজকে তার দ্বিতীয় দিন। এই সিরিজে প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে করানো হবে এবং প্রত্যেকটা প্রশ্নই দেখানো হবে যে কোন পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। তো দেখো, শুরু করি আজকের ক্লাস। আজকের যে প্রথম প্রশ্নটা আছে সেটা দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোন ক্ষেত্রে ভারতের সুপ্রিম কোর্ট সংবিধানের মৌলিক কাঠামোর তত্ত্ব ঘোষণা করেছেন? মৌলিক তত্ত্ব বলতে কি, বেসিক স্ট্রাকচার, ঠিক আছে। অনেকে হয়তো এটার বাংলাটা জানে না, সেটা হচ্ছে কি বেসিক স্ট্রাকচার। তো দেখো, প্রথমত তোমাদেরকে এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টকে। কারণ কি, দেখো, এই 4টা অপশানকে যাওয়ার আগে তুমি এখানে একটা জিনিস দেখে নাও। আর্টিকেল যে 124 থেকে 147-এর মধ্যে ভারতের সুপ্রিম কোর্টের চর্চা আছে, ঠিক আছে। সুপ্রিম কোর্ট এটা আমাদের সংবিধানের কোন ভাগে আছে? সংবিধানের ভাগ 5-এর মধ্যে আছে, ঠিক আছে। এবং এটা যে আর্টিকেলটা আছে সেটা হচ্ছে 124 থেকে 147, আর্টিকেল 124 থেকে 147। এই আর্টিকেলগুলির মধ্যে কি ভারতের যে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের বর্ণনা আছে। এখানে কয়েকটা আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কি আর্টিকেল 124। আর্টিকেল 124-এ কী বলা হয়েছে? সুপ্রিম কোর্টের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারকে নিয়ে বলা হয়েছে। এবং তার সাথে কি আছে, অ্যাপয়েন্টমেন্ট অফ সুপ্রিম কোর্টের জাজ। সুপ্রিম কোর্টের জাজদেরকে যেভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় বা যেভাবে অ্যাপয়েন্ট করা হয়, তার যে প্রসেসটা, সেই প্রসেসটা কীরকমভাবে হয় সেটা প্রথমে দেখো, ঠিক আছে। তো প্রথমে যে প্রসেসটা আগে ছিল কলেজিয়াম পদ্ধতি। কলেজিয়াম পদ্ধতি, কলেজিয়াম পদ্ধতিটা কি? কলেজিয়াম পদ্ধতি হচ্ছে 5টা সিনিয়র জাজের একটা কমিটি, ঠিক আছে। 5টা সিনিয়র জাজ, তাদের একটা কমিটি হচ্ছে কলেজিয়াম পদ্ধতি। এই যে সিনিয়র জাজ আছেন, ঠিক আছে, 5জন, তারা ঠিক করে যে পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের জাজ কারা হবে, বা কে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ ন্যায়ালয় বা এই যে সুপ্রিম কোর্ট, তার যে চিফ জাস্টিস কে হবেন, তারা এই যে কলেজিয়াম, এই 5জনের যে কলেজিয়াম, সেই কলেজিয়াম ঠিক করে যে পরবর্তীতে সুপ্রিম কোর্টের জাজ কে হবে বা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে হবে, সেটা এই কলেজিয়াম, যেটা 5জন সিনিয়র জাজের কমিটি, সেটা ঠিক করে, ঠিক আছে। মনে রাখবে, আমরা হিন্দি সিনেমার জগতে যত না নেপোটিজম দেখি, তার থেকেও বেশি নেপোটিজম আছে আমাদের এই বিচার ব্যবস্থার মধ্যে। কারণ কি, এই যে কলেজিয়াম পদ্ধতিতে, এই কলেজিয়াম পদ্ধতির মধ্যে দেখবে আজকে যিনি চিফ জাস্টিস আছেন, পরবর্তী ক্ষেত্রে কোনো না কোনো একটা সময় তারই কোনো রিলেটিভ, তার ছেলে বা যেই হোক, সে কিন্তু এই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হচ্ছে বা সুপ্রিম কোর্টের কোনো জাজের পদে আছে, ঠিক আছে। তাছাড়া তোমরা দেখবে আমাদের যারা দলিত বা পিছিয়ে পড়া যারা আছে, জাতির যারা মানুষ আছে, তাদেরকে কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এখনো পর্যন্ত হতে দেখতে পাওয়া যায়নি। সবসময় যারাই চিফ জাস্টিস হয় বা যারাই সুপ্রিম কোর্টের জাজ হয়, তারাই কোনো না কোনো পূর্ব জাজের হচ্ছে কি রিলেটিভ, এটা মনে রাখবে। তার জন্য এই কলেজিয়াম পদ্ধতিটা কিন্তু সুপ্রিম কোর্ট তুলতে দেয়নি। কারণটা বলছি, দেখো, একটা বিল এসেছিল, সেটা হচ্ছে কি 99তম সংবিধান সংশোধন বিল। 99তম সংবিধান সংশোধন বিল 2014, একটা বিল নিয়ে এসেছিল মোদী সরকার। সেই বিলটার নাম ছিল NJAC, ন্যাশনাল জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কমিটি, ঠিক আছে, রাষ্ট্রীয় ন্যায়িক নিযুক্তি আয়োগ। এই আয়োগের মধ্যে কি করা হয়েছিল, 6জন মেম্বার রাখা হয়েছিল, ঠিক আছে। 6জন মেম্বার রাখা হয়েছিল। তার মধ্যে ছিল কে? একজন ছিল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতের চিফ জাস্টিস ছিল। তার সাথে কি ছিল, 2জন সিনিয়র জাজ, 2জন সিনিয়র জাজ, ঠিক আছে। তার সাথে দেখো কে ছিল, আইনমন্ত্রী ছিল,
ল মিনিস্টার, এবং তার সাথে আরও দুজন ছিলেন কে, সরকারের পক্ষ থেকে দুজন ছিলেন। দুজন কোথার থেকে? সরকারের পক্ষ থেকে ছিল। দেখো তাহলে এই যে এনজিএসসি, ন্যাশনাল জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট যে কমিটি, এটা কত নাম্বার সংবিধান সংশোধনের মাধ্যমে আনা হয়েছিল? 99তম সংবিধান সংশোধন 2014-র মধ্যে আনা হয়েছিল, ঠিক আছে। এবং সেখানে কি করা হয়েছিল? 6 জনকার একটা কমিটি গঠন করা হয়েছিল, এবং ঠিক করা হয়েছিল এই 6 জন কমিটির সহমতিতে, মানে ভোটিং পদ্ধতিতে। 6 জন আছে তো, অর্থাৎ যার যেদিকে বেশি ভোট পড়বে সেই ভোটের নির্ধারিতেই পরবর্তী ক্ষেত্রে চিফ জাস্টিস বা সুপ্রিম কোর্টের জাজের নিয়োগ করা হবে। কিন্তু সুপ্রিম কোর্ট এই বিলটাকে অসাংবিধানিক বলে কি করে দিয়েছে? বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্ট কি করেছে? এই 99তম সংবিধান সংশোধন যে বিলটা ছিল, এই বিলটাকে কিন্তু পাস করতে দেয়নি, এটাকে কি করে দিয়েছে? অসাংবিধানিক বলে ঘোষণা করেছে, ঠিক আছে। তারপর দেখো পরবর্তী একটা আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আর্টিকেল 129। আর্টিকেল 129-এ কি বলা হয়েছে? যে সুপ্রিম কোর্ট ইজ আ কোর্ট অফ রেকর্ড, ইজ আ কোর্ট অফ রেকর্ড। কারণটা কি? অর্থাৎ কি, সুপ্রিম কোর্টের যে রায়গুলো বেরাবে সেই রায়গুলোই কিন্তু এক একটা আইন। ধরো কোনো একটা কেসের জন্য কাউকে কোনো একটা পার্টিকুলার সাজা দিয়েছে, পরবর্তী ক্ষেত্রে সেই কেসটার রেফারেন্স দিয়ে অন্য কোনো কেসও কিন্তু লড়া যেতে পারে। ধরো সেই ধরনেরই কোনো কেস, তো সেই কেসটা লড়ার জন্যই কিন্তু সুপ্রিম কোর্টের যে মানে আগের যে কেসগুলো, সেই কেসের যে মানে রায়, সেই রায়কেও কিন্তু সিফারিশ করে বা রেকমেন্ডেশন করে বা সেই রায়গুলোকে সূত্র করেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে অন্য কোর্টে, সেটা ডিস্ট্রিক্ট কোর্ট হোক, হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্টও হোক, সেখানে কিন্তু সেটাকে একটা কি করা হয়? একটা আইন হিসাবেও কিন্তু ধরা হয়, ঠিক আছে। তাহলে 129 নাম্বার আর্টিকেলে কি বলা হয়েছে? সুপ্রিম কোর্ট ইজ আ কোর্ট অফ রেকর্ড। এবং আমাদের সংবিধানের যে ভাগ 3 হচ্ছে কি ফান্ডামেন্টাল রাইট, সেখানে দেখবে আর্টিকেল 32, সেখানেও কিন্তু সুপ্রিম কোর্টের চর্চা রয়েছে, ঠিক আছে। আর্টিকেল 32-এ সুপ্রিম কোর্টের চর্চা রয়েছে, এবং এই আর্টিকেল 32 অনুসারে সুপ্রিম কোর্ট 5 প্রকারের রিট জারি করতে পারে, ঠিক আছে। কত প্রকারের রিট জারি করতে পারে? 5 প্রকারের রিট জারি করতে পারে। এটা হচ্ছে সুপ্রিম কোর্ট নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। এরপর দেখো কেসগুলোর দিকে আসো। একটা আছে কি কেশবানন্দ ভারতী মামলা, একটা আছে গোলকনাথ মামলা, মিনার্ভা মিলস কেস এবং সন সিং কেস। দেখো এই 4টা কেস খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথমেই দেখো যেটা আছে সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী কেস, ঠিক আছে। কেশবানন্দ ভারতী কেস। দেখো এই যে কেসটা এসেছিল কবে? 1973 সালে 24শে এপ্রিল, ঠিক আছে, 24শে এপ্রিল। এই কেসটা গুরুত্বপূর্ণ কারণটা কি? দেখো এই কেসটা তো এসেছিল একটা ব্যক্তিগত কারণে, কিন্তু এই কেসের পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের এখনো পর্যন্ত সবথেকে বড়, ঠিক আছে, সবথেকে বড় কি বসেছিল? যে জাজদের যে কমিটি, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে কি সাংবিধানিক বেঞ্চ। অর্থাৎ এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের সবথেকে বড় সাংবিধানিক বেঞ্চ সেটা কেশবানন্দ ভারতী মামলায় বসেছিল, এবং এখানে 13 জন জাজের কিন্তু সাংবিধানিক বেঞ্চ তৈরি হয়েছিল, ঠিক আছে। এখন পর্যন্ত 13 জন জাজের সাংবিধানিক বেঞ্চ বা কনস্টিটিউশনাল বেঞ্চ তৈরি হয়নি, এই কেশবানন্দ ভারতী মামলায় ছিল। এবং এখানে বলা হয়েছিল, এখানে রায় এসেছিল যে দেখো এই একটা কেস ছিল বেরুবাড়ি কেস, ঠিক আছে। সেই বেরুবাড়ি কেসে বলা হয়েছিল যে সংবিধানের যে প্রস্তাবনা বা প্রিএম্বেল সেটা সংবিধানের অংশ নয়, কিন্তু কেশবানন্দ ভারতী মামলায় বলা হয়েছে যে প্রিএম্বেল হচ্ছে কি, প্রিএম্বেল সংবিধানের অংশ, এবং পার্লামেন্ট কি করতে পারবে বা সংসদ কি করতে পারবে? আমাদের সংবিধানের যে কোনো ভাগ, যে কোনো আর্টিকেল বা প্রস্তাবনার উপর কি করতে পারবে? সংবিধান সংশোধন করতে পারবে, ঠিক আছে। এটা বলা হয়েছিল কেশবানন্দ ভারতী মামলায়। এবং তার পরবর্তী ক্ষেত্রে আবার সুপ্রিম কোর্ট একটি কথা বলেছিল, সেটা হচ্ছে কি পার্লামেন্ট বা সংসদ তো সংবিধান সংশোধন করতে পারবে, কিন্তু সংবিধানের, ঠিক আছে, কিন্তু সংবিধানের যে বেসিক স্ট্রাকচার বা মৌলিক যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু নষ্ট করা যাবে না। অর্থাৎ কি তারা সংবিধান সংশোধন করতে অবশ্যই পারবে পার্লামেন্ট,
কিন্তু আমাদের যে সংবিধানের যে বেসিক স্ট্রাকচার আছে সেটার পরিবর্তন করতে পারবে না। এবং কোন বিলটা আমাদের বেসিক স্ট্রাকচারকে নষ্ট করছে বা করছে না সেটা কে বলবে, সেটা সুপ্রিম কোর্ট সময়ে সময়ে বলবে, মানে যখন যখন দরকার হবে তখন তখন সুপ্রিম কোর্ট সেই বিষয়ে কিন্তু বলতে থাকবে। ঠিক আছে, এরপর দেখো আরও একটি কেস, সেই কেসটি ছিল কি গোলকনাথ মামলা যেটা ছিল। ঠিক আছে, কী ছিল? গোলকনাথ মামলা। গোলকনাথ কত সালে এসেছিল গোলকনাথ মামলাটি? সেটা এসেছিল তোমার 1967 সালে। ঠিক আছে, এখানে কি বলা হয়েছিল যে, এখানে বলেছিল যে সুপ্রিম কোর্ট বলেছিল যে পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটের উপর কিন্তু সংবিধান সংশোধন করতে পারবে না। তাহলে গোলকনাথ মামলা 1967 সালে এসেছিল এবং সেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক যে অধিকার সেই অধিকারের ওপর কিন্তু সংবিধান সংশোধন করতে পারবে না। এরপর আরও একটি কেস ছিল, সেটা হচ্ছে মিনার্ভা। ঠিক আছে, মিনার্ভা মিলস কেস। এখানে কি বলা হয়েছিল? এখানে বলা হয়েছিল যে ফান্ডামেন্টাল রাইট এবং ডিপিএসপি, ঠিক আছে, এরা হচ্ছে একে অপরের পূরক হচ্ছে কে? একে অপরের পূরক হচ্ছে ফান্ডামেন্টাল রাইট এবং ডিপিএসপি, একটা কয়েনেরই দুটা দিক। ঠিক আছে, এরপর দেখো একটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কেস আছে, সেটা হচ্ছে বাবা রামদেব কেস। ঠিক আছে, এখানে একটু মুছছি। একটা কেস আছে কি বাবা রামদেব কেস। বাবা রামদেব কেস, এখানে বলা হয়েছিল যে ইংরেজিতে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে রাইট টু স্লিপ ইজ আ ফান্ডামেন্টাল রাইট। অর্থাৎ ঘুমানোটা হচ্ছে আমাদের কি একটা মৌলিক অধিকার। এই বাবা রামদেব কেসে বলা হয়েছিল যে ঘুমানোটা আমাদের একটা মৌলিক অধিকার। তাহলে প্রথমেই যে প্রশ্নটা আছে দেখো, সেই প্রশ্নটা কি ছিল যে মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচারের তত্ত্ব আমরা কোথায় পেয়েছিলাম? এখনই বললাম তোমাদেরকে, সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী মামলা 1973। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন তফসিল মানে হচ্ছে শিডিউল। ঠিক আছে, শিডিউল তফসিলে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের 4টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের আদিবাসী এলাকার প্রশাসনের জন্য বিশেষ প্রাবধান রয়েছে। প্রশ্নটা এসেছে সিজিএল 2016-তে। ঠিক আছে, তো দেখো আমাদের যে মূল সংবিধান, সেই সংবিধানে টোটাল কতগুলা শিডিউল ছিল? টোটাল 8টা, এবং সেটা এখন বর্তমানে কটি হয়েছে? 12টি হয়েছে। ঠিক আছে, তো এরপর দেখো এই 12টা যে শিডিউলে কি কি বলা হয়েছে সেটা তোমরা দেখো। প্রথমে দেখো শিডিউল 1 বা তফসিল 1, সেখানে বলা হয়েছে আমাদের যে রাজ্য এবং ইউনিয়ন টেরিটরির কথা বলা হয়েছে, তফসিল 1 বা শিডিউল 1। এরপর হচ্ছে শিডিউল 2 বা তফসিল 2-এ কি বলা হয়েছে? পেমেন্ট। দেখো এখানে কাদের পেমেন্টের কথা বলা হয়েছে? যাদের পেমেন্টের উল্লেখ কিন্তু সংবিধানের কোনো আর্টিকেলে নেই, তাদের পেমেন্টের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। শিডিউল 2। শিডিউল 3-এ কি বলা হয়েছে? শপথ গ্রহণ সম্বন্ধে যেসব প্রাবধান আছে সেগুলো শিডিউল 3 বা তফসিল 3-এ চর্চা করা হয়েছে। তফসিল 4-এ কি বলা হয়েছে? বলা হয়েছে যে রাজ্যসভার যে সিট অ্যালোকেশন, অর্থাৎ কোন রাজ্যের কতগুলি রাজ্যসভার সিট পাবে। দেখো আমাদের পার্লামেন্টের 2টা হাউস, একটা হচ্ছে লোকসভা, একটা রাজ্যসভা। সেই রাজ্যসভার জন্য কোন রাজ্য কতগুলি সিট পাবে তার যে উল্লেখ, সেটা আছে আমাদের শিডিউল 4। শিডিউল 4-এর পর আসো শিডিউল 5। শিডিউল 5-এ কি বলা হয়েছে? শিডিউল 5-এ বলা হয়েছে জনজাতির কথা, জনজাতির কথা বলা হয়েছে। এবং শিডিউল 6 কি বলা হয়েছে? স্পেশাল স্টেটের মধ্যে কোন কোন স্টেটগুলো পড়ছে একবার দেখো। স্পেশাল স্টেট মানে হচ্ছে কি কিছু কিছু রাজ্য আছে যাদের এলাকার যে ট্রাইবালরা আছে তারা হচ্ছে কি খুব সেন্সিটিভ,
সেই সব এরিয়ায় যাতে তারা নিজেদের মতো করে বাঁচতে পারে, তার জন্য কিছু কিছু রাজ্যকে এই শিডিউল 6-এর মধ্যে রাখা হয়েছে। তোমরা যদি যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছো, জানি এখন সবাই অ্যাক্টিভ আছো, তারা জানবে যে লাদাখ লাদাখ কিছুদিন আগে শিডিউল 6-এ যুক্ত হওয়ার জন্যই কিন্তু আন্দোলন করছিল এবং তারা বর্তমানে এখনও আন্দোলন করে যাচ্ছে। তো এই যে শিডিউল 6 কি, শিডিউল 6 মানে যেসব রাজ্যগুলো বা যেসব এরিয়া শিডিউল 6-এর মধ্যে থাকে তাদেরকে একটা অধিকার দেওয়া হয়। কি অধিকার দেওয়া হয়? তারা তাদের এলাকায় নিজেদের মতো করে বাঁচার জন্য কিছু কিছু বিষয়ে আইন তৈরি করতে পারে, ঠিক আছে। তো এরপর দেখো এই স্পেশাল স্টেটের মধ্যে কোন কোন রাজ্যগুলি আছে তোমরা একবার দেখে নাও। টোটাল 4টা রাজ্য আছে, ঠিক আছে। অনেকে এটিএম বলে মনে রাখে, কিন্তু তোমরা মনে রাখবে না ওরমভাবে, কারণ ভুলে যেতে পারো। আসাম, ত্রিপুরা, এটিএম, তারপর হচ্ছে মেঘালয়, আর একটা হচ্ছে মিজোরাম। দেখো তোমরা এটিএম করে মনে রাখতে পারো এটিএম, কিন্তু একটা জিনিস মনে রাখবে, এম দিয়ে মেঘালয় হয়, মিজোরাম হয়, মণিপুরও হয়। তার জন্য ওরমভাবে নাম মনে রাখো। 4টা মাত্র স্টেট, শর্ট ফর্ম অত মনে রাখার দরকার নেই। মনে রাখবে 4টা স্টেট কি কি? আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরাম। এই 4টা স্টেটকে আপাতত শিডিউল 6-এর মধ্যে রাখা হয়েছে, এটা পর্যন্ত মনে রাখবে। শিডিউল 7, শিডিউল 7-এ কি বলা হয়েছে? শিডিউল 7-এ বলা হয়েছে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারটা কি? মানে আমাদের যে অধিকার, মানে আমাদের সরকারের যে অধিকার, সেই অধিকারের ভাগ 3টা ভাগে ভাগ করা হয়েছে, সেটা জানো। একটা হচ্ছে ইউনিয়ন, একটা হচ্ছে স্টেট, আর একটা হচ্ছে কনকারেন্ট, ঠিক আছে। একটা হচ্ছে সংঘ বা কেন্দ্র সরকারের কাছে থাকে, ইউনিয়ন না, একটা হচ্ছে সেন্টার, ঠিক আছে। এটা ইউনিয়ন করো না, ইউনিয়ন মানে গোটা ভারতবর্ষকে বোঝাচ্ছে, ঠিক আছে। এটা করো সেন্টার, ঠিক আছে। সেন্টার, স্টেট এবং কনকারেন্ট, একটা কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং সম্বর্তী সূচি। সম্বর্তী সূচি মানে সেখানে কেন্দ্র সরকারেরও অধিকার থাকবে, রাজ্য সরকারেরও অধিকার থাকবে, ঠিক আছে। তো যখন মূল সংবিধান তৈরি করা হয়েছিল, সেন্টারের কাছে টোটাল 96টা বিষয়ের ওপর অধিকার ছিল, সম্বর্তী সূচিতে 47টা ছিল এবং রাজ্যের কাছে 66টা বিষয় ছিল আইন বানানোর জন্য। বর্তমানে সেটা বেড়ে গিয়ে কেন্দ্র সরকারের কাছে 100টি বিষয়ে আইন বানানোর অধিকার আছে, কনকারেন্ট লিস্টে সেটি 52টি হয়েছে এবং রাজ্য সরকারের কাছে 100টি এসেছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রেজেন্ট, এটা ছিল মূল সংবিধান, এটা হচ্ছে বর্তমানে। মূল সংবিধানে কেন্দ্রের কাছে 96টি বিষয়ে আইন পাওয়ার, মানে কি? আইন তৈরি করার অধিকার। তাহলে 96টি বিষয়ে আইন তৈরি করার অধিকার কার কাছে ছিল? সেন্টারের কাছে। সেটা এখন বেড়ে হয়েছে 61টি। আগে রাজ্যের কাছে ছিল 66টি বিষয়, এখন হয়েছে 61টি, মানে কমেছে। আগে কনকারেন্ট লিস্ট মানে হচ্ছে সম্বর্তী সূচি, যেখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনেই আইন বানায়, সেটা ছিল 47টা, এখন সেটা বেড়ে হয়েছে 52টা, ঠিক আছে। এরপর দেখো 8 নাম্বার যে শিডিউল, সেখানে আমরা কিসের কথা বলা হয়েছে? ভাষা বা ল্যাঙ্গুয়েজ, ভাষা বা ল্যাঙ্গুয়েজ। তো মনে রাখবে আমাদের বর্তমানে টোটাল 22টা ভাষা সংবিধানে স্বীকৃতি পেয়েছে, টোটাল 22টা। কিন্তু মূল সংবিধানে তখন যখন সংবিধান তৈরি করা হয় তখন মাত্র 14টা ভাষা কিন্তু স্বীকৃতি পেয়েছিল। তারপর একটা সংবিধান সংশোধন হয়, তার মধ্যে সিন্ধি ভাষাকে যুক্ত করা হয়। প্রথমে সিন্ধি ভাষাকে যুক্ত করা হয়। কত নাম্বার সংবিধান সংশোধন? এটা 21 নাম্বার সংবিধান সংশোধন। কত সালে হয়েছিল? 1967-তে, ঠিক আছে। এই সংবিধান সংশোধনের মাধ্যমে সিন্ধি ভাষাকে যুক্ত করা হয়। পরবর্তী ক্ষেত্রে আরও একটা সংবিধান সংশোধন হয় এবং সেখানে 3টি ভাষা, কোঙ্কনি, মণিপুরি এবং নেপালি, এই 3টা ভাষাকে যুক্ত করা হয়। এটা হচ্ছে তোমার, এটা 21তম, এটা হচ্ছে তোমার 71তম সংবিধান সংশোধন, ঠিক আছে। এটা হচ্ছে 71তম সংবিধান সংশোধন। কত সালে হয়েছিল? 1992 সালে। এরপর দেখো পরবর্তী ক্ষেত্রে আরও একটি সংবিধান সংশোধন হয় এবং সেখানে 4টা ভাষা, বোডো, ডোগরি, মেথিলি এবং আরেকটা হচ্ছে সাঁওতালি, এই 4টা ভাষা যুক্ত করা হয়। এটা 21, একটা 71, এই দুটো যোগ করে দাও, 92তম সংবিধান সংশোধন। কত হয়েছিল? 92তম সংবিধান সংশোধন 2003। তাহলে দেখো 8 নাম্বার যে শিডিউল বা 8 নাম্বার তফসিলে আমাদের ভাষার কথা বলা হয়েছে। বর্তমানে 22টি ভাষা থাকলেও
পূর্বে সংবিধান তৈরির সময় মাত্র 14টি ভাষা ছিল, ঠিক আছে, স্বীকৃত প্রাপ্ত ছিল 14টি, এবং পরবর্তী ক্ষেত্রে 21তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিন্ধি ভাষা যুক্ত হয়। তারপর 3টি ভাষা যুক্ত হয় 71তম সংবিধান সংশোধনের মাধ্যমে, কোঙ্কনি, মণিপুরি, নেপালি, এবং পরবর্তী ক্ষেত্রে 92তম সংবিধান সংশোধনের মাধ্যমে বোডো, ডোংরি, মেথিলি এবং সাঁওতালি, এই 4টা ভাষা। তাহলে দেখো 14, 15, 3, 18, 4 টোটাল 22টা ভাষা বর্তমানে আমাদের সংবিধানের 8 নাম্বার যে অনুসূচি, সে 8 নাম্বার অনুসূচিতে আছে। তো দেখো এরপর তাহলে সামনের দিকে এইগুলো যেটা ছিল মুছছি, ঠিক আছে। 8 নাম্বার পর্যন্ত তোমাদেরকে বলেছি, এবার 9 নাম্বার। তো 9 নাম্বার যে শিডিউল, সেই শিডিউল যাওয়ার আগে তোমাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে কি, দেখো তোমাদেরকে যেটা বললাম মূল সংবিধানে 8টা কিন্তু কী ছিল, 8টা টোটাল শিডিউল বা তফসিল ছিল, এবং সেটা বর্তমানে কটা হয়েছে, 12টা। তাহলে আগে ছিল 8টা, এখন হয়েছে 12টা। তাহলে 8টার থেকে 9টা করতে গেলেও তো সংবিধান সংশোধন করতে হয়েছে নাকি। তো দেখো 9 নাম্বার যে শিডিউল, সেখানে বলা হয়েছে কিসের নিয়ে চর্চা করা হয়েছে, সেখানে হচ্ছে ভূমি সংস্করণ যে আইন, ল্যান্ড রিফর্ম ল, ঠিক আছে, ভূমি সংস্করণ আইনকে নিয়ে বলা হয়েছে, এবং এটাকে যুক্ত করা হয়েছিল প্রথম সংবিধান সংশোধন, ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1951, 1951, ঠিক আছে। তাহলে ল্যান্ড রিফর্ম ল বা ভূমি সংস্কার যে আইন, সেটা 9 নাম্বার শিডিউলে আছে। 9 নাম্বার শিডিউলটা কি, প্রথম যে সংবিধান সংশোধন তার মাধ্যমে যুক্ত করা হয়েছিল, কারণ মূল সংবিধানে 8টা মাত্র শিডিউল ছিল। এরপর হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে, ঠিক আছে, 1985-তে যুক্ত করা হয়েছিল। সেটা হচ্ছে কি দল বদল নিয়ে, ঠিক আছে। দল বদল হচ্ছে 10 নাম্বার। 11 নাম্বারে হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা, খুব গুরুত্বপূর্ণ, পঞ্চায়েত ব্যবস্থা। কত নাম্বার সংবিধান সংশোধন, 73তম সংবিধান সংশোধন 1992, তার মাধ্যমে কি হয়, পঞ্চায়েতকে যুক্ত করা হয়। এবং 12 এবং সর্বশেষ যে আমাদের শিডিউলটা আছে বা তফসিলটা আছে, সেটা হচ্ছে তোমার মিউনিসিপ্যালিটি, এটা হচ্ছে তোমার 74 নাম্বার সংবিধান সংশোধন, ঠিক আছে। এরপর দেখো প্রশ্নটা কি ছিল, প্রথমে কি বললাম, প্রথম নাম্বারটায় আছে তোমার রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি, দ্বিতীয়তে আছে পেমেন্ট, তৃতীয়তে আছে শপথ, এবং ষষ্ঠতে কি বলা হয়েছে, স্পেশাল স্টেট। আর স্পেশাল স্টেটের মধ্যে কে কে ছিল, আসাম ছিল, মনে করো একটু আগে বললাম, আসাম, ত্রিপুরা, মেঘালয়, ঠিক আছে, মেঘালয় এবং মিজোরাম, এই যে 4টা স্টেট, যেটা বলা হয়েছে কি মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই 4টা স্টেটকে কি করা হয়েছে, বিশেষ প্রাবধান দেওয়া হয়েছে। তাহলে কত নাম্বার শিডিউলে আছে, 6 নাম্বার শিডিউলে। তোমাদেরকে টোটাল যে 12টা শিডিউল, সেই 12টা শিডিউল তোমাদের সাথে আলোচনা করেছি। যারা যারা নোট করেছো খুব ভালো জিনিস, যারা নোট করোনি তারা PDF এর মধ্যে পেয়ে যাবে। এবং বলে দিচ্ছি, এইখানে যেহেতু একটা তফসিল থেকে প্রশ্ন এসছে, ভবিষ্যতে এই 12টা যে শিডিউল, তার যে কোনো জায়গা থেকে কিন্তু প্রশ্ন করতে পারে, তার জন্য 12টা শিডিউলই তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর দেখো নিম্নলিখিত আত্মজীবনীটি কার লেখা, মাই কনফেশন, ঠিক আছে। এই যে আত্মজীবনী, একটা মাই কনফেশন হচ্ছে একটা অটোবায়োগ্রাফি, এই অটোবায়োগ্রাফিটির লেখক কে, প্রশ্নটা এসেছে CHSL 2022-এর প্রশ্ন, ঠিক আছে, বেশি দিনের পুরনো প্রশ্ন নয়, সেটা হচ্ছে CHSL 2022। অ্যাডলফ হিটলার, লিও টলস্টয়, নেলসন ম্যান্ডেলা নাকি মহাত্মা গান্ধী। তো মনে রাখবে, এই যে মাই কনফেশন, এই যে আত্মকথা বা অটোবায়োগ্রাফি, এটা হচ্ছে কার লেখা, এই লেখাটা হচ্ছে লিও টলস্টয়ের লেখা। কার, লিও টলস্টয়। এরপর দেখো লিও টলস্টয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ বই আছে যেগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে। একটা হচ্ছে দ্য কিংডম অফ গড ইজ উইথিন ইউ, দ্য কিংডম, নোট করে নিও, ঠিক আছে, দ্য কিংডম অফ গড ইজ ইন উইথ ইউ, এটা হচ্ছে একটা বই। আরেকটা বই কি আছে, আরেকটা আছে কি মিন কাল্ফ, ঠিক আছে, মিন কাল্ফ, ঠিক আছে, সরি, মিন কাল্ফটা হচ্ছে কার, মিন কাল্ফটা হচ্ছে তোমার হিটলারের, ঠিক আছে, মিন কাল্ফটা হচ্ছে হিটলার।
আর লিও টলস্টয়ের লেখা আরও একটি বইয়ের নাম হচ্ছে তোমার আন্না কারেনিনা। আন্না কারেনিনা, আন্না কারেনিনা অ্যান্ড ওয়ার পিস, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা বই। তাহলে অ্যাডলফ হিটলার, তাহলে লিও টলস্টয়ের লেখা তিনটা গুরুত্বপূর্ণ বই নিয়ে তোমাদেরকে বললাম। একটা হচ্ছে মাই কনফেশন, একটা হচ্ছে দ্য কিংডম অফ গড ইজ ইন উইথ ইউ, আর একটা হচ্ছে আন্না কারেনিনা অ্যান্ড ওয়ার পিস, ঠিক আছে। এরপর দেখো বাকি যারা আছে, অ্যাডলফ হিটলারের লেখা যে আত্মজীবনী বা বইটি, তার নাম কি? সেই বইটির নাম হচ্ছে মিন কাম্ফ। দেখো সব ইংরেজিতে লিখেছে, তার জন্য নামটাও তোমাদেরকে ইংরেজিতেই মনে রাখতে হবে, মিন কাম্ফ, ঠিক আছে। এরপর হচ্ছে নেলসন ম্যান্ডেলার লেখা বইটির নাম কি? বইটার নাম হচ্ছে তোমার এ লং ওয়াক টু ফ্রিডম। ঠিক আছে, এ লং ওয়াক টু ফ্রিডম, এটা হচ্ছে কার? নেলসন ম্যান্ডেলা। এরপর আছে মহাত্মা গান্ধী, আমাদের সবার প্রিয় কি? গান্ধীজির লেখা কয়েকটি গুরুত্বপূর্ণ বই যদি তোমরা দেখো, তাহলে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে হিন্দ স্বরাজ। এরপর হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, ঠিক আছে। এটা হচ্ছে কি? মহাত্মা গান্ধীর লেখা দুটি খুব গুরুত্বপূর্ণ বই। এরপর বলো, তোমরা যদি চাও যে অথার এবং বুকস অ্যান্ড অথার যে ক্লাসটা হয়, সেই ক্লাসটা যদি তোমরা করতে চাও, একদম মোটামুটি 100টা গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখক নিয়ে তোমরা করতে চাও ক্লাস, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলেই কিন্তু করাবো, ঠিক আছে। এরপর দেখো টুইডেল শব্দটি নিচের কোন খেলার সাথে যুক্ত? প্রশ্নটা এসছে CHSL 2019-এ। প্রত্যেকটা প্রশ্ন রিলেভেন্সি দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রিসেন্ট এসেছে, ঠিক আছে। টুইডেল শব্দটি নিচের কোন খেলার সাথে যুক্ত? টুইডেল, ঠিক আছে। দেখবে যারা টেবিল টেনিস খেলে তাদের হাতে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে র্যাকেট, অনেকটা এরকম দেখতে, সেটা হচ্ছে র্যাকেট। এই যে র্যাকেটটাকে হাতের মধ্যে ঘোরানো, তাকেই বলা হচ্ছে টুইডেল। তাহলে টুইডেলটা কি? র্যাকেটটাকে হাতের মধ্যে ঘোরানো, সেটাকে বলা হচ্ছে টেবিল টেনিসের মধ্যে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এরপর দেখো এই টুইডেলের মতোই আরও একটা শব্দ হচ্ছে ড্রিবেল, DRIBBLE, ঠিক আছে। এই ড্রিবেল শব্দটা কোন খেলার সাথে যুক্ত? সেটা মনে রাখবে, বাস্কেটবলের সাথে যুক্ত। বাস্কেটবল খেলা যদি কেউ দেখেছো, সিনেমাতে তো আশা করি অনেকে দেখেছো, সেখানে কি করে কেউ একটা প্লেয়ার সে হাতে করে বলটা নিয়ে মাটিতে বারবার ঠুকতে থাকে। এই যে মাটিতে যে বারবার ঠুকছে, এই ঠুকাটাকে বলা হচ্ছে ড্রিবেল। তাহলে বারবার মাটিতে বাস্কেটবলটাকে ঠুকার যে প্রসেসটা, তাকে বলা হচ্ছে ড্রিবেল। এবং টুইডেল শব্দটি যুক্ত হচ্ছে টেবিল টেনিসের সাথে যুক্ত। এবং টুইডেলটা কি? টুইডেলটা হচ্ছে র্যাকেটটাকে বারবার ঘোরানো, সেটাকে হচ্ছে টুইডেল। এরপর দেখো এখানে একটা অপশান আছে ক্রিকেট থেকে খুব একটা গুরুত্বপূর্ণ, এবং যে প্রশ্নগুলো আমরা প্রায় করিই না, ঠিক আছে। যে প্রশ্নগুলোকে আমরা ইগনোর করি, মনে হয় যে এত কঠিন প্রশ্ন আসতে পারে না বা এত সহজ প্রশ্নও আসতে পারে না, সেটা হচ্ছে কি? রিসেন্টলি CPO এক্সামে একটা প্রশ্ন এসেছিল, ঠিক আছে। CPO তো এসেছিল, ফেজ 12-এও এসেছিল, ঠিক আছে। ফেজ 12 কি এসেছিল? সেটা হচ্ছে আমরা যে ক্রিকেট খেলি তার যে উইকেট, ঠিক আছে, সেই উইকেটটার উচ্চতা কত, মানে উইকেটটা কত লম্বা হয়। তাহলে প্রশ্নটা বুঝতে পারছো কোথার থেকে প্রশ্ন করছে আজকাল? তো এই যে এই উইকেটটার উচ্চতা হচ্ছে, তোমরা মনে রাখবে, 28 ইঞ্চি। কত? 28 ইঞ্চি, এটা কিন্তু মনে রাখবে, কত হচ্ছে? 28 ইঞ্চি। এবং আরও একটা খেলা, সেটা হচ্ছে আইস হকি। যদি জানো, 6 জন প্লেয়ার থাকে, বরফের ওপর যে হকি খেলা, সেটাকে বলা হচ্ছে আইস হকি। এই আইস হকিতে একটা বল ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এরকম ডাইসের মতো দেখতে, ঠিক আছে, ডাইসের মতো দেখতে। আমার কাছে ছবিটা নেই, তোমরা একবার গুগল করে নিও যে আইস হকির বলটা কীরকম দেখতে। তো আইস হকির বলটাকে কি বলে? বলটাকে বলে পক,
PUCK, এটাকে হচ্ছে কি আইস হকির বলটাকে বলে, আইস হকির যে বল সেই বলকে কি বলে, পক, PUCK, ঠিক আছে। আর উইকেটের উচ্চতা কত হয়, 28 ইঞ্চি। দেখো এই ধরনের প্রশ্ন যেহেতু আসছে তাই এই প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? প্রত্যাহার করেন মানে কি, সে আন্দোলনটাকে বাতিল করে দেন। এই প্রশ্নটা এসেছিল, দেখো এটা লেখা ভুলে গেছে, সেটা হচ্ছে SSC MTS পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। MTS পরীক্ষায় এসেছিল 2022 এসেছিল, মনে রাখবে। তাহলে কোন ঘটনার পরে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? দেখো এই ধরনের প্রশ্ন তোমাদেরকে যদি উত্তর জানতে হয় তাহলে প্রথমত জানতে হবে যে অসহযোগ আন্দোলনটা কখন হয়েছিল, ঠিক আছে। তাহলে অসহযোগ আন্দোলনটা কখন হয়েছিল তোমাদেরকে জানতে হবে, যেটাকে বলা হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট। সেটা হচ্ছে 1920 থেকে 22 পর্যন্ত এই আন্দোলন চলেছিল, ঠিক আছে। এরপর দেখো এখানে বলা হয়েছে যে কোন ঘটনার পরে। দেখো প্রশ্ন কীরকমভাবে করতে হয় উত্তর সেটাও শিখে নাও। সেটা হচ্ছে কি কোন ঘটনার পরে, মানে এখানে যতগুলো ঘটনা ঘটেছে, যে ঘটনাটা এই 1922-এর কাছাকাছি ঘটেছে সেই ঘটনাটাই নিশ্চয়ই, তার ঘটনাটার প্রভাবেই গান্ধীজি অসহযোগ আন্দোলনটি তুলে নিয়েছিলেন। দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, ঠিক আছে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 13ই এপ্রিল 1919 সালে। 13 এপ্রিল 1919 সালে হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এবং এটা হওয়ার মেন কারণটা কী ছিল, দেখো 10ই এপ্রিল 1919-এর যে অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, মনে রাখবে 1919 সালে একটা গভর্নমেন্ট অ্যাক্ট এসেছিল এবং সেখানে কি বলা হয়েছিল, একটা রাওলাট অ্যাক্ট এসেছিল। কি রাওলাট অ্যাক্ট? 1919 সালে একটা অ্যাক্ট এসেছিল যেটা বলেছে রাওলাট অ্যাক্ট, যেটাকে বলা হয় কালা কানুন। গান্ধীজি যেটাকে কালা কানুন বলেছে। এখানে বলা হয়েছিল যে কোনো ব্যক্তিকে কোনো রকম পেপার ওয়ার্ক ছাড়া, কোনো রকম প্রমাণ ছাড়া তাকে পুলিশ কিন্তু শুধুমাত্র সন্দেহের বশে অ্যারেস্ট করতে পারে। এই রাওলাট অ্যাক্ট যেটা 1919 সালে এসেছিল সেখানে বলা হয়েছিল। এই রাওলাট অ্যাক্টের জন্যই দুজনকে অ্যারেস্ট করা হয়েছিল 1919 সালে 10ই এপ্রিল। 1919 সালে 10ই এপ্রিল দুজনকে মানে অ্যারেস্ট করেছিল। তার মধ্যে একজনকার নাম হচ্ছে ডক্টর সৈফুদ্দিন কিটুলি, আরেকজনকার নাম হচ্ছে ডক্টর সত্যপাল, ঠিক আছে। একজনকার নাম হচ্ছে ডক্টর সত্যপাল, আরেকজনকার নাম হচ্ছে তোমার ডক্টর সৈফুদ্দিন। তো এদের দুজনকে কি করা হয়েছিল, 1919 সালে অ্যারেস্ট করা হয়। 1919 সালে 10 এপ্রিল অ্যারেস্ট করে। তার জন্য পাঞ্জাবের অমৃতসরে 13ই এপ্রিল 1919 সালে কি করে, তারা একটা সভা করে। কোনো রকম ঝামেলা নয়, শুধুমাত্র একটা মিটিং করেছিল এবং সেই মিটিংয়ের উপর কি করা হয়েছিল, 13ই এপ্রিল 1919 গুলি চালানো করা হয়েছিল। মাস যে ফায়ারিং সেটা করানো হয়েছিল। কে করাইছিল? তখনকার জেনারেল ছিল আর ডায়ার। জেনারেল কে ছিল? আর ডায়ার। এবং গুলিটা কে চালাইছিল? ও ডায়ার। ও ডায়ার, ঠিক আছে। এই ও ডায়ার কি করেছিল, এই যে অমৃতসরের যে জালিয়ানওয়ালাবাগ যে মাঠ, সেই মাঠের মধ্যে কি করে গুলি চালায় এবং সেখানে প্রায় কয়েক হাজার মানুষের প্রাণ যায়, ঠিক আছে। তাহলে 13 এপ্রিল হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এবং এখানে একটা খুব মানে গুরুত্বপূর্ণ ঘটনা আছে। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সাথেই যুক্ত হচ্ছে উধম সিং নামে একজন ব্যক্তি। তার নিয়ে একটা সিনেমাও আছে, তোমরা যারা দেখেছি জানি না ঠিক। তো দেখো উধম সিং হচ্ছে কি, এই যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা হয়েছিল সেখানে উপস্থিত একজন বালক ছিল তখন, মানে সে তখন তার বয়স অনেক কম ছিল। এবং পরবর্তী ক্ষেত্রে, ঠিক আছে, প্রায় 1940 সালে এই ঘটনাটা 1919-এর প্রায় 21 বছর পর প্রায়, ঠিক আছে, সে তখন যুবক হয়। উধম সিং কী করেছিল, লন্ডন গিয়ে পরে এই ও ডায়ারের বুকে গুলি করে মেরেছিল। মানে এই ঘটনাটা সে সেখানে উপস্থিত ছিল এবং দেখার পর তার মনের ভিতরে এমন হয়েছিল যে এই ও ডায়ারকে হত্যা করার জন্য সে তার 20 বছর অপেক্ষা করেছে, ঠিক আছে। এবং 20 বছর পর লন্ডনে গিয়ে তার ঘরে গিয়ে তাকে কি করেছে, তার বুকে গুলি করেছিল এই উধম সিং। তো মানুষের ভিতরের যে ক্রোধ, যে রাগ, সেটা ঠিক কী পর্যায়ে থাকতে পারে, মানে হঠকারিতাই কিছু করেনি। যতদিন না সে সাবলীল হচ্ছে, যতদিন না তার কাছে ক্ষমতা আসছে, ততদিন তিনি অপেক্ষা করেছেন।
প্রায় 20 বছর অপেক্ষা করার পর কিন্তু ওডায়ারকে গুলি করেছিল, ঠিক আছে। তাহলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 সাল। এরপর একটা ঘটনা আছে চৌরি চৌরার ঘটনা, বঙ্গভঙ্গ এবং গোল টেবিল সম্মেলন। তাহলে প্রথমে দেখো বঙ্গভঙ্গ, বেঙ্গল পার্টিশন বা বঙ্গভঙ্গ, এটা হয়েছিল কবে? 1905 সালে হয়েছিল। বঙ্গভঙ্গ কখন হয়েছিল? 1905 সালে। এবং তখন ভাইসরয় কে ছিল? কার্জন ছিল। কার্জন ছিল তখনকার ভাইসরয়। এরপর দেখো রাউন্ড টেবিল বা গোল টেবিল বৈঠক। গোল টেবিল বৈঠক টোটাল 3 বার হয়েছে। টোটাল 3 বার হয়েছে। একবার হয়েছে 1930 সালে, একবার হয়েছে 1931 সালে, ঠিক আছে, আরেকবার হয়েছে 1932 সালে। এটা টোটাল 3 বার গোল টেবিল বৈঠক হয়েছে। তার মধ্যে 1930 সালের যে গোল টেবিল বৈঠক সেটা কিন্তু আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু সেখানে উপস্থিত হয়নি। তাহলে মনে রাখবে 1930-এর যে প্রথম গোল টেবিল বৈঠক, এটা হচ্ছে ফার্স্ট, সেখানে কিন্তু আইএনসি পার্টিসিপেট করেনি। তারপর 1932 সালে গান্ধীজির সাথে ইরউইনের একটা প্যাক্ট হয়, গান্ধী ইরউইন প্যাক্ট। মনে রাখবে গান্ধী ইরউইন প্যাক্ট, ঠিক আছে। গান্ধী ইরউইন প্যাক্ট কি হয়েছে? 1932 সালে হয়, সরি 1931 সালে হয়, ঠিক আছে। 1930-এ জয়েন করেনি আইএনসি। তারপর 1931 সালে গান্ধী ইরউইন প্যাক্ট করে, গান্ধীজি এবং ইরউইনের মধ্যে একটা সমঝোতা হয়। এবং তারপর 1931 সালে আইএনসি কিন্তু গোল টেবিল বৈঠক, ঠিক আছে, আইএনসি কিন্তু পার্টিসিপেট করেছিল, এখানে পার্টিসিপেট করেনি। দেখো প্রশ্ন কিন্তু এরকমও আসতে পারে যে কোন গোল টেবিল বৈঠকে আইএনসি পার্টিসিপেট করেছিল, তো সেটা হচ্ছে 1931-এর দ্বিতীয় গোল টেবিল, এটা হচ্ছে সেকেন্ড, প্রথমটাতে কিন্তু করেনি। আর 3 নাম্বারটা হয়েছে 1932-এর নভেম্বর মাসে, এখানেও কিন্তু আইএনসি পার্টিসিপেট করেনি, ঠিক আছে। এবং এইখানে দেওয়া হয়েছিল কি, মানে দলিতদের জন্য বা কাস্ট সিস্টেম হিসাবে কি করা হয়েছিল, তাদের জন্য আলাদা ইলেকটোরাল যে এরিয়া দেওয়া হয়েছিল। এবং গান্ধীজি এখানে কি করেছিল, এটার বিরোধিতা করেছিল। এবং পরবর্তী ক্ষেত্রে 1932 সালের সেপ্টেম্বর মাসে, মানে দেখো ঘটনাটা কি ঘটেছে, 1930 সালে, ভালো করে বুঝো, 1930 সালে তো গান্ধীজি যায় নাই, আইএনসি পার্টিসিপেট করেনি, ঠিক আছে। 1931 সালে কি করলো, প্রথমে একটা গান্ধী ইরউইন প্যাক্ট হলো, গান্ধী ইরউইন সমঝোতা হলো। তারপর আইএনসি গেল, আইএনসির হয়ে কে গেছিল, গান্ধীজি গেছিল, এইখানে গান্ধীজি গেছিল। এবং এইখানে যে ব্রিটিশ পিএম কে ছিল, র্যামসে ম্যাকডোনাল্ড, ব্রিটিশদের যে মানে প্রধানমন্ত্রী তিনি কে ছিলেন, রামসে ম্যাকডোনাল্ড। এবং এখানে আইএনসি পার্টিসিপেটও করেছে। এবং রামসে ম্যাকডোনাল্ড কি করেছিল, তিনি বলেছিলেন যে ভারতে যারা কাস্ট হিসাবে, যেমন ধরো মুসলিমদের জন্য আলাদা একটা ইলেকটোরাল মানে এরিয়া, দলিতদের জন্য একটা আলাদা, সেরকমভাবে তিনি কিন্তু মানে দলিতদের আলাদা করে সুবিধা দিতে চান, ঠিক আছে। এবং সেখানে আম্বেদকরও সহমতি দিয়েছিলেন, তার জন্য সেখানে গান্ধীজি সেখান থেকে বেরিয়ে আসেন। এরপর শুরু হয় 1932 সালের দ্বিতীয় গোল টেবিল বৈঠক। এই তৃতীয় গোল টেবিল, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। এই তৃতীয় গোল টেবিল বৈঠকে আইএনসি পার্টিসিপেট করতে চায়নি, কারণ কি গান্ধীজি এখানে এই যে কাস্ট হিসাবে যে জাতি ধর্মের ভিত্তিতে যে মানে ভোটিং সিস্টেমটা তিনি বিরোধিতা করেছিলেন। এবং তারপর তিনি কি করেছিলেন, অনশনেও চলে গিয়েছিলেন। তারপর পুনা প্যাক্ট হয়, পুনা প্যাক্ট কার কার মধ্যে হয়েছিল, গান্ধীজি এবং ইরউইনের মধ্যে হয়েছিল। তো দেখো এই ঘটনাগুলো 1930-এর, তার সাথে 1922-এর কোনো সঙ্গ নেই। তাহলে এই যে চৌরি চৌরার ঘটনাটা কি তোমরা জানো, একটা পুলিশ স্টেশনকে জ্বালিয়ে দিয়েছিল, ঠিক আছে। এই চৌরি চৌরা ঘটনার পরেই কিন্তু অসহযোগ আন্দোলন থেকে ইস্তফা দিয়েছিল কে, গান্ধীজি। এই চৌরি চৌরার ঘটনাটি ঘটেছিল 1922 সালে। তাহলে দেখো চারটা ঘটনাদেরকেই তোমাকে নিয়ে বললাম। একটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ বলেছি 1919, বঙ্গভঙ্গ 1905, গোল টেবিল বৈঠক 3 বার হয়েছিল 1930, 31, 32। এবং এই যে চৌরি চৌরার ঘটনা, এই চৌরি চৌরার ঘটনাটি হয়েছিল 1922 সালে, যার কারণে কিন্তু গান্ধীজি অসহযোগ আন্দোলনটা প্রত্যাহার করেছিলেন। পরবর্তী দেখো নিচের কোন ঘটনাটি 1919 সালে ঘটেনি, 1919 সালে ঘটেনি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড তো 1919 সালে ঘটেছে, তোমরা একটু আগে তোমাদেরকে বললাম। দেখো 1919 সাল
সালটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 1919 সাল একটা অ্যাক্ট এসেছিলো যেটার নাম তোমাদেরকে একটু আগে বললাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটার আরও একটি নাম আছে, সেটাকে নাম হচ্ছে মন্টেগু চেমসফোর্ড। যেটার আরও একটি নাম সেটা হচ্ছে কি মন্টেগু। মন্টেগু চেমসফোর্ড, ঠিক আছে। মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এই মন্টেগু কে ছিল ভারতের সেক্রেটারি ছিল সেই সময়। দেখো এই অ্যাক্টের মাধ্যমে একটা লি আয়োগ গঠন করা হয়, ঠিক আছে। লি আয়োগ, এই লি আয়োগের সিফারিশে প্রথম পিএসসি পাবলিক সার্ভিস কমিশন বা অখিল ভারতীয় যে সেবা তার স্থাপনার কথা বলা হয় পিএসসি 1919 সালের লি আয়োগের সিফারিশে। প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার এসেছে, তাই প্রশ্নটা মনে রাখো, ঠিক আছে। সেটা হচ্ছে কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমেই লি আয়োগের সিফারিশে, কি আয়োগ? লি আয়োগ, খুব গুরুত্বপূর্ণ, লি আয়োগ। লি আয়োগের সিফারিশে পিএসসির স্থাপনা করার কথা বলা হয়। এবং 1926 সালে যদি বলা হয়, এখানে প্রশ্নটা কীরকম আসবে যে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন বা অখিল ভারতীয় সেবা তার যে স্থাপনা কোন অ্যাক্টের মাধ্যমে হয়? 1919 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মধ্যে হয়। এবং 1926 সালে পিএসসির প্রথম প্রেসিডেন্ট, ফার্স্ট প্রেসিডেন্ট কে হয়েছিলেন? পিএসসির প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন রস ব্রুকস। নামটা মনে রাখো, রস ব্রুকস, ঠিক আছে। এবং এই 1919 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট তার মাধ্যমেই মহিলাদের ভোটিং রাইট দেওয়া ছিল। ভোট দেওয়ার অধিকার এর আগে মহিলাদের ছিল না, কিন্তু 1919 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট তার মাধ্যমে মহিলাদেরকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এরপর দেখো মন্টেগু চেমসফোর্ড সংস্কার, এটা 1919 সালে এটা ঘটেছিল, তোমাদেরকে তো বললাম। বঙ্গভঙ্গ 1905 হয়নি, এটা কখন হয়েছিল? 1905। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 13ই এপ্রিল 1919 সালে হয়েছিল। কোন ঘটনাটি 1919 সালে ঘটেনি? তাহলে 1919 সালে কি হয়েছে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছে। রাওলাট আইন বলেছি 1919 সালে এসেছিল, যেটা কি বলা হয়েছিল? কালা কানুন। মন্টেগু চেমসফোর্ড যেটা 1919 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট সেটাও ঘটেছিল। তাহলে বঙ্গভঙ্গ কিন্তু 1919 সালে ঘটেনি, তাহলে অ্যান্সার হচ্ছে বঙ্গভঙ্গ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই? কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই? অপশান কি কি আছে? মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, ঠিক আছে। মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম। বাংলাদেশের সাথে কার কার নাই? দেখো এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ, বাংলাদেশের ম্যাপ নয়, ভারতের ম্যাপ। দেখো এখানের থেকে আমি একে দেখালে তোমরা ভালো বুঝতে পারবে। সেটা হচ্ছে দেখো এইটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। এক মিনিট, হ্যাঁ। দেখো এটা হচ্ছে ভারতবর্ষের ম্যাপটা, এইখানে আছে কে? বাংলাদেশ এখানে আছে। বাংলাদেশের সাথে সীমানা কার কার নেই? দেখো ত্রিপুরা, এটা হচ্ছে কি ত্রিপুরা পুরোপুরিভাবেই বাংলাদেশের সাথে 3 দিক থেকে ঘেরা। মিজোরামও কিন্তু বাংলাদেশের সাথে আছে। আর কোন দুটো অপশান রইল? ত্রিপুরা, মিজোরাম হলো না। এরপর দেখো মণিপুর আছে কোথায়? একটা আছে মেঘালয়, একটা আছে মণিপুর। মেঘালয় হচ্ছে এইখানে, এটা হচ্ছে মেঘালয়ের সাথে কার সীমানা আছে? বাংলাদেশ। আর মণিপুর আছে এখানে, মণিপুরের সাথে কিন্তু বাংলাদেশের কোনো সীমানা নেই। তাহলে তোমরা এখানে একটা জিনিস নোট করে রেখো যে বাংলাদেশের সাথে কার কার সীমানা আছে তোমরা একবার দেখে নাও। কার কার আছে? ত্রিপুরার আছে, ঠিক আছে। ত্রিপুরা আছে, ত্রিপুরা একেবারে 3 দিক থেকে ঘেরা। ত্রিপুরার আছে বাংলাদেশের সাথে। ওয়েস্ট বেঙ্গলের আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, মিজোরাম আছে,
ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, মেঘালয়ের আছে, মেঘালয় আছে, আসামের আছে। ঠিক আছে, তাহলে কার কার মধ্যে আছে? আসাম আছে, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, ওয়েস্ট বেঙ্গল, এই রাজ্যগুলির সাথে কার বাংলাদেশের সীমানা রয়েছে, কিন্তু মণিপুরের সাথে ও নাগাল্যান্ডের সাথে কার বাংলাদেশের সীমানা নেই। ঠিক আছে, মণিপুর এবং নাগাল্যান্ড এই দুটো রাজ্যের মধ্যে নাই। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কি মণিপুরের সাথে কিন্তু বাংলাদেশের সীমান্ত নেই। এরপর যদি তোমরা মানে যে বর্ডারটা, ঠিক আছে, বর্ডারটা দেখো। ঠিক আছে, মানে ভারত কোন কোন দেশের সাথে বর্ডার শেয়ার করেছে সেটা তোমরা একবার দেখে নাও। দেখুন এখানে আছে কি বাংলাদেশ, বাংলাদেশের সাথে করেছে। এইখানে আছে কি এই সাইডটা পুরোটা হচ্ছে মায়ানমার। এইখানে কি আছে? এইখানে আছে ভুটান। ঠিক আছে, এইখানে আছে নেপাল। এই নেপালেরটা এইখানে করছে, নেপালেরটা অন্য একটা কালার দিয়ে করে। ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, এটা হচ্ছে নেপাল। আর কে আছে? এইখানে আছে চায়না, চায়না আছে এইখানে। আর এইখানে আছে, এইখানে আছে তোমার পাকিস্তান। আর এইখানে আছে আফগানিস্তান। ঠিক আছে, আফগানিস্তানেরটা বোঝা যাচ্ছে না, না এক মিনিট, কোন কালারটা বোঝা যাবে? আফগানিস্তান, উপরটা আছে আফগানিস্তান, এইটুকু। তাহলে দেখো কোন কোন দেশের সাথে করেছে, নেপালের সাথে, সরি বাংলাদেশের সাথে করছে মায়ানমার, ভুটান, বা নেপাল, চায়না, পাকিস্তান, আফগানিস্তান। এই দেশগুলির মধ্যে কি করছে আমাদের ভারতবর্ষ বর্ডার শেয়ার করছে। তার মধ্যে সবথেকে বেশি বর্ডার শেয়ার করে বাংলাদেশের সাথে, প্রায় 4096 কিলোমিটার। 4096 কিলোমিটার কার সাথে শেয়ার করে? বাংলাদেশের সাথে এক নম্বরে রয়েছে। এবং এইখানকার যে বর্ডার, এই বর্ডারটাকে কি বলা হয়? জিরো লাইন। কি বলা হচ্ছে? জিরো লাইন। ঠিক আছে, এবং সবথেকে সেকেন্ড, সবথেকে কম কার সাথে শেয়ার করে? সবথেকে কম করে আফগানিস্তানের সাথে, সবথেকে কম আফগানিস্তানের কত? 108 কিলোমিটার করে। ঠিক আছে, 108 কিলোমিটার সাথে করে কার সাথে? আফগানিস্তানের সাথে। পাকিস্তান হচ্ছে, দেখো পাকিস্তানের সাথে এই যে সীমানাটা, এই যে সীমানাটা, এটাকে বলা হচ্ছে রেড ক্লিফ লাইন। ঠিক আছে, আর এই যে আতঙ্কবাদী দেশটা আমাদের কাশ্মীরের যে এরিয়াটাকে দখল করে রেখেছে, এইখানকার যে বর্ডারটা, সেটাকে বলা হচ্ছে এলওসি, লাইন অফ কন্ট্রোল। ঠিক আছে, চায়না, চায়নার সাথে আমাদের আছে কত কত কিলোমিটার? 3488 কিলোমিটার। 3488 কিলোমিটার চায়নার সাথে আমাদের বর্ডার আছে। এবং চায়না এবং ভারতবর্ষের যে সীমানা, তাকে বলা হচ্ছে কি? তাকে বলা হচ্ছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন, ম্যাকমোহন লাইন কার সাথে আছে? চায়না এবং ভারত। এবং চায়নাও ভারতের কিছুটা অংশ দখল করে রেখেছে লাদাখের কাছে, তাকে বলা হচ্ছে এলওসি। এলওসি মানে কি? সরি, এলএসি। এলএসি, এলএসি মানে হচ্ছে কি? কি বলা হচ্ছে? এলএসি। সেটাকে কি বলা হচ্ছে? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি বাংলাদেশের সাথে আছে, সব থেকে কম আফগানিস্তানের সাথে আছে। বাংলাদেশের সাথে 4996 কিলোমিটার, বাংলাদেশের সাথে 108 কিলোমিটার। বাংলাদেশের সীমানাটা যে বর্ডারটা আছে তাকে কি বলা হচ্ছে? জিরো লাইন। চায়নার সাথে ম্যাকমোহন লাইন, পাকিস্তানের সাথে রেড ক্লিফ লাইন, মনে থাকবে। এরপর দেখো এখানে তোমাদের একটা বিষয়ে ডাউট হয়ে যেতে পারে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে এলএসি এবং এলওসি, তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, আমাদের কাশ্মীরের ম্যাপটা ভালোভাবে দেখতে হবে। এলএসি আর একটা হচ্ছে এলওসি। ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ডাউট থাকতে দেবো না। ঠিক আছে, দেখো আমি কি বললাম? আতঙ্কবাদী পাকিস্তান আমাদের জম্মু কাশ্মীরের কিছুটা এরিয়া দখল করে নিয়েছে। এবং এই দিকে চায়নারাও আমাদের কিছুটা, এই যে বাচ্চা বাচ্চা যে লোকগুলো দেখতে, তারাও আমাদের দেশটা কিছুটা দখল করেছে। এদিকটা হচ্ছে চায়নারা করেছে, এদিকটা হচ্ছে কারা করেছে? পাকিস্তান করেছে। ঠিক আছে, তো এই যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর বা পিওকে বলা হয়। তোমরা জানো
পাক অকুপাইড কাশ্মীর বা পিওকে বলা হয়। এবং এই যে জায়গাটা দখল করেছে এটাকে বলা হচ্ছে অক্সাই চীন, অক্সাই চীন। ঠিক আছে, এরা গোটা জম্মু কাশ্মীরের 30% দখল করেছে, এরা 10%। মানে যদি 100% জম্মু কাশ্মীর এবং লাদাখ মিলায় হয়, তার মধ্যে 30% নিয়ে গেছে পাকিস্তান, 10% নিয়ে গেছে চীন, এবং আমাদের কাছে পড়ে রয়েছে 40%। 40% রয়েছে ইন্ডিয়ার। তাহলে দেখো তোমাদের বোঝার সুবিধার্থে এগুলো মুছছি। একটা হলো অক্সাই চীন, আর একটা হলো কি পিওকে বা পাক অকুপাইড কাশ্মীর, এবং এইটা রয়েছে ভারতের। তাহলে দেখো এখানে দুটো বর্ডার আছে, একটা রেড কালারের আর একটা হচ্ছে ব্লু কালারের। এই যে রেড কালারের বর্ডার এটাকে বলা হচ্ছে LOC, লাইন অফ কন্ট্রোল। এটা কার সাথে আছে? পিওকের সাথে। ভারত এবং পিওকে, পাক অকুপাইড কাশ্মীরের সাথে আছে LOC। এবং ভারত এবং চায়নার দখল করা যে অক্সাই চীন আছে, এই যে বর্ডারটাকে এটাকে বলা হচ্ছে LAC। কি বলা হচ্ছে? LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ঠিক আছে, এটা MTS 2020-তে প্রশ্নটা এসেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, ন্যূনতম সমর্থন মূল্য বা MSP কার দ্বারা সুপারিশ করা হয়? দ্য কমিশন ফর ওয়েট অ্যান্ড মেজার, দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, দ্য ফার্মার ওয়েলফেয়ার সোসাইটি, না দ্য কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইস? তো মনে রাখবে যে প্রশ্নটা হচ্ছে কি MSP বা ন্যূনতম সমর্থন মূল্য। MSP হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস, মিনিমাম সাপোর্ট প্রাইস। নোট করতে পারো, করে নাও, ফুল ফর্মটা অনেক সময় আসে, মিনিমাম সাপোর্ট প্রাইস। তার মানে কি, চাষিরা যখন চাষ করে কি হয়, প্রচুর পরিমাণে ধরো চাষ হয়ে গেছে, বাজারে সেই মানে যে সবজিটা চাষ করেছে সেই সবজিটার কোনো দাম নাই। ধরো টমেটো চাষ করেছে, অন্য বছর টমেটোর যে পরিমাণে চাষ হয় তার থেকে এবছর যদি টমেটোর চাষটা বেড়ে যায়, টমেটোর চাষটা তো বেড়ে গেছে, মানুষের নেওয়াটা কমে গেছে, কারণ কি প্রচুর টমেটো হয়ে গেছে বাজারে, গাছে অনেক টমেটো, অনেক টমেটো হওয়ার ফলে কি হচ্ছে, আগে তোমরা টমেটোটা 8 টাকায় করে ধরো বিকতে, এখন সেই টমেটো প্রচুর হয়ে যাওয়ার কারণে 2 টাকায় বিক্রি করছো। এই যে 2 টাকায় বিক্রি করলে তোমার তো লস হচ্ছে, তার জন্য তুমি কি করছো, টমেটোগুলোকে বিক্রিই করছো না, ফেলে দিচ্ছ, পচা ঘরেই পড়ছে। ঠিক আছে, তো যাতে তোমাদের কোনো ক্ষতি না হয় তার জন্য সরকার কি করে, MSP দেয়, মিনিমাম সাপোর্ট প্রাইস। মিনিমাম সাপোর্ট প্রাইসটা কি? মিনিমাম সাপোর্ট প্রাইসটা হচ্ছে যে তুমি যে টাকা ইনভেস্ট করে চাষটা করেছো তার 1.5 গুণ টাকা দিয়ে সরকার তোমার কাছ থেকে সমস্ত তোমার যে মানে সবজি আছে বা ফসল আছে সেই ফসলটা কিনে নেয়, এটাকে বলা হচ্ছে MSP। এই MSPটা আগে নির্ধারণ করতো কারা? MSPটা আগে নির্ধারণ করতো ঠিক আছে, এই MSPটা আগে নির্ধারণ করতে একটা কমিশন ছিল, সেই কমিশনটার নাম ছিল এগ্রিকালচার প্রাইস কমিশন। ঠিক আছে, এটা কখন গঠন করা হয়? 1965 সালে। 1965 সালে গঠন করা হয়, তখন এগ্রিকালচার প্রাইস কমিশন ছিল। এখন এটার নাম পরিবর্তন করে কি করা হয়েছে, কমিশন ফর এগ্রিকালচার। এখন এটার নাম কি করা হয়েছে, কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইস। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্নটা আছে কি, ন্যূনতম সমর্থন মূল্য কে দেয়? দ্য কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইস। এখানে দেখো আরও একটা সমিতির কথা বলা হয়েছে, দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, যেটাকে আমরা দেখো তার আগে বলে নিই, এই যে MSP সংক্রান্ত যদি মানে যেহেতু চাষাবাদ, তার জন্য তোমরা আরও একটি সংস্থার কথা মনে রাখবে, সেটা হচ্ছে নাবার্ড। নাবার্ড হচ্ছে একটা ব্যাংক, যেটা 12 জুলাই 1982 সালে স্থাপনা করা হয়েছিল। কিসের জন্য? জমি মানে চাষাবাদ এবং গ্রামের উন্নতির জন্য। ঠিক আছে, এরপর দেখো তোমাদেরকে আরও একটা সংগঠনের কথা বললাম, সেটা হচ্ছে কি ফাসাই বা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। কি ছিল? FSSAI, ফাসাই। এটা হচ্ছে কি ফুড সেফটি
অথরিটি অফ ইন্ডিয়া। দেখো এটা হচ্ছে কি একটা অথরিটি, এরা কি করে, ধরো তুমি কোনো একটা খাবার বাজারে বিক্রি করতে চাচ্ছ, সেই খাবারটা মানে বিক্রি করার যোগ্য কিনা, মানুষ সেটা খেলে তাদের কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা, তার উপর লেবেলিং কে দেয়, ফেসাই দেয়, বা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া অ্যান্ড স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এরা দেয়। এটা 2006-এর যে অ্যাক্ট, 2006 অ্যাক্ট, এটা 6 অ্যাক্টের মাধ্যমে স্থাপনা করা হয় এবং 2008 সালে এটার স্থাপনা হয়, ঠিক আছে। এটা মিনিস্ট্রি অফ হেলথের আন্ডারে থাকে, এটাও কিন্তু পরীক্ষায় আসে, মিনিস্ট্রি অফ হেলথ তার আন্ডারে আসে। পরবর্তী প্রশ্ন দেখো কি, নিচের কোন রোগটি প্রোটিনের মারাত্মক অভাবে হয়? কোয়াশিকর, রক্তাল্পতা, অস্টিওপোরোসিস নাকি গলগণ্ড? মনে রাখবে যে প্রোটিন, এটা 2022 সালে এসেছিল সিজিএলে, ঠিক আছে। প্রোটিনের অভাবে দুটি রোগ খুব গুরুত্বপূর্ণ, দুটি রোগ হয়, একটা হচ্ছে কাওয়াশিওরকর বা কোয়াশিওরকর, আরেকটা হচ্ছে মেরাসমাস, একটা হচ্ছে মেরাসমাস। এই দুটো রোগ কিন্তু প্রোটিনের অভাবে হয়, ঠিক আছে। এরপর দেখো অ্যানিমিয়া বা রক্তাল্পতা, অ্যানিমিয়া বা রক্তাল্পতা কিসের অভাবে হয়? এক হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, মানে আয়রনের অভাবে হয়, আর একটা হচ্ছে ভিটামিন B9, তার অভাবেও কিন্তু এই রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগটি হয়। অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস কিসের অভাবে হয়? শরীরে ক্যালসিয়ামের অভাবে, ক্যালসিয়াম যদি শরীরে কমে যায় তখন অস্টিওপোরোসিস রোগটা হয়। গয়টার বা গলগণ্ড, এটা হচ্ছে আয়োডিনের অভাবে, আয়োডিন, আয়োডিন বা আয়োডিনের অভাবে কি হয়? গয়টার বা গলগণ্ড রোগটি হয়। আয়োডিন আমরা কোথায় পেয়ে থাকি? খাবার নুনে কিন্তু আয়োডিন থাকে। এরপর দেখো ভিটামিন, মানে বিভিন্ন ধরনের ভিটামিন থেকে যে যে রোগগুলো হয়, মানে কোন ভিটামিন কম থাকলে কোন রোগটা হয়, পরীক্ষায় প্রচুর আসে। প্রথমে দেখো ভিটামিন এ, এটা রাসায়নিক নামটা কি বটে? রেটিনল, রেটিনল। এই রেটিনলটাকে কি বলা হচ্ছে? এই রোগ মানে ভিটামিন এর অভাবে কোন রোগটি হয়? নাইট ব্লাইন্ডনেস, রাতকানা, রাতকানা রোগ ভিটামিন এর অভাবে। ভিটামিন সি, ভিটামিন বি এরগুলো পরে বলছি। ভিটামিন সি, এটার রাসায়নিক নাম হচ্ছে স্করবিক অ্যাসিড, স্করবিক অ্যাসিড। এইটার ফলে কি হয়? স্কারভি রোগ হয়। ভিটামিন সি এর পর ভিটামিন ডি, এটাতে দুটো রোগ হয়, একটা হচ্ছে রিকেটস আর একটা হচ্ছে তোমার অস্টিওম্যালেসিয়া, অস্টিওম্যালেসিয়া। ভিটামিন ডি এর রাসায়নিক নামটা বলো দেখি তোমরা। ক্যালসিফেরল, ক্যালসিফেরল, ঠিক আছে। আরেকটা ছিল কি? ভিটামিন সি, ভিটামিন ডি হলো ভিটামিন ই। ভিটামিন ই এর অভাবে কোনটা হয়? এটা রাসায়নিক নামটা যদি তোমরা জানতে চাও সেটা হচ্ছে টোকোফেরল। ভিটামিন ই, এটাকে বলা হচ্ছে বিউটি ভিটামিন বলা হয়, ঠিক আছে। ভিটামিন ই কে বলা হচ্ছে বিউটি ভিটামিন। এবং এই ভিটামিনের অভাবে যে রোগটা হচ্ছে ইনফার্টিলিটি বা বর্ণান্ধতা, ঠিক আছে, মানে বাচ্চা প্রসব করতে অক্ষম হওয়াকে বলা হচ্ছে ইনফার্টিলিটি, ভিটামিন ই। এরপর আছে ভিটামিন কে, ভিটামিন কে রাসায়নিক নাম হচ্ছে ফিলোকিউনোন, ফিলোকিউনোন। ভিটামিন কে এর অভাবে কি হয়? ব্লাড ক্লট হয় না, রক্ত জমাট বাঁধে না, ঠিক আছে। ব্লাড ক্লটিং এজেন্ট হচ্ছে ভিটামিন কে, এবং শরীরে যদি ভিটামিন কে না থাকে তাহলে রক্ত জমাট বাঁধে না। এরপর দেখো ভিটামিন বি এর কতকগুলা রোগ আছে। ভিটামিন বি, প্রথমে দেখো ভিটামিন B1, এটার নামটা হচ্ছে থাইমিন, থাইমিন। ভিটামিন B1 এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে বেরিবেরি, বেরিবেরি। এরপর চলে এসো B2, রাইবোফ্লোমিন,
রাইবোফ্লোবিন। এটার অভাবে কি হয়? কিলোসিস। কিলোসিস রোগটা হয়। ভিটামিন B2। B3-র অভাবে কি হয়? এটার রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। এক মিনিট, রাসায়নিক নাম হচ্ছে কি? নিয়াসিন। কোন রোগ হয়? প্লেগ্রা রোগ হয়, ঠিক আছে। ভিটামিন B6, ভিটামিন B6-এর রাসায়নিক নাম কি? প্যান্টোথেনিক অ্যাসিড। প্যান্টোথেনিক অ্যাসিড। এটার অভাবে কি হয়? বার্নিং ফুট সিনড্রোম। রোগটার নাম কি? বার্নিং ফুট সিনড্রোম। এরপর আরও একটা ভিটামিন আছে, ভিটামিন B9, সেটাকে বলা হচ্ছে ফলিক অ্যাসিড। কি? ফলিক অ্যাসিড, ভিটামিন বি। আর এই ফলিক অ্যাসিডের অভাবে তোমাদেরকে একটু আগে বললাম ভিটামিন B9-এর অভাবে কি হয়? অ্যানিমিয়া বা রক্তাল্পতা। তো দেখো আজকে তোমাদেরকে প্রায় 10টা কোশ্চেন করেছি। 10টা কোশ্চেনের 4টা অপশানকে তোমাদের সাথে ডিসকাস করেছি। প্রায় 40টা প্রশ্ন কিন্তু তোমাদেরকে করানো হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন থেকে যে প্রশ্ন আসতে পারে, যে কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, সেগুলো নিয়ে সব আলোচনা করেছি। তো তোমাদের যদি মনে হচ্ছে যে এরকম ক্লাস তোমাদের দরকার, তাহলে অবশ্যই এই ক্লাসটিকে তোমরা দেখো এবং ক্লাসটা দেখার পর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো ও ক্লাসটা একটা লাইক করে এবং কমেন্ট করে জানাও তোমাদেরকে কীরকম লাগছে। দেখো এই যে এই ক্লাসটা রেডি করতে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। প্রত্যেকটা প্রশ্নকে খোঁজা এবং তারপর প্রত্যেকটা প্রশ্নকে নিয়ে ডিটেলসে আলোচনা করা চারটিখানি ব্যাপার নয়, ঠিক আছে। তো দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে, ঠিক আছে। আজকে ক্লাসটা এই পর্যন্তই। জয় হিন্দ, ধন্যবাদ।